বাংলাদেশের মুমিন মুসলমানরা সৌদি আরবের নামে কিন্তু মূর্ছা যায়, কারণ সৌদি আরব তাদের নবীর দেশ, তাই না? মক্কা মদিনা অবস্থিত। এবং সৌদি আরব দাবি করে কি সেখানে 100% শরিয়া বিধান চালু। এখন সেই সৌদি আরবে বাংলাদেশের মুমিন মুসলমানদের সাথে কি আচরণ করা হয়, কী ধরনের মানবাধিকার তাদের উপরে প্রয়োগ করা হয়, তারই একটা হালকা নমুনা এখানে আমরা একটু দেখতে পারি। ভিডিওটা এই কারণে বানানো, এই একই মুমিন মুসলমান এই যে মুসলিম দেশে যে আচরণ এবং যে ব্যবহারের সম্মুখীন হচ্ছে, এর 100 ভাগের 1 ভাগ যদি ব্যবহার তাদের সাথে কোনো অমুসলিম দেশে করা হতো, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি দেশে করা হতো, দেখতেন যে এদের চেহারা। বাট সৌদি আরবে করছে না। দেখেন কি অবস্থা হয়েছে, কোনো টুটা শব্দ নাই। আমরা একটু তার মুখ থেকে, একজন ভুক্তভোগীর মুখ থেকেই শুনি সেটা। 30 মাসের বেতন পাও না, 58,000 টাকা। আমার ওই টাকার জন্য মামলা চলতেছে। হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে, থানায় যাইতে হবে। অর্থাৎ সৌদি পুলিশ এসে কথা নেই বার্তা নেই, তাকে বলছে এই বেড়া তুই থানায় আয়, তোর সাথে কথা আছে। আমি প্রশ্ন করলাম কেন, আমার আকামা আছে, সব কিছু আছে, আমি বৈধ। বললো যে তুমি ওইখানে যাইবা, হাতের চাপটা দিবা, তোমার আকামার নাম্বারটা দিচ্ছি, ক্লিয়ার আসতেছে না, নেট সমস্যা, অফিসে যাই হাতের চাপ দিবা, চলে আসবা। সেটা তো খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তো তোমার যে আকামা ঠিক করার জন্যই তো ডাকছে নাকি? তো যার পরে কি ঘটলো, আকামা ঠিক করে দিছিল নাকি? গেলাম, হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলিট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল, তোমার সব, তুমি চলে যাই তুই দেশে। এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে, কইলো যে ওইটা ভুলে যাও তুমি। তার মানে ডেকে ডুকে নিয়ে সার্ভার থেকে তার সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিয়ে তাকে অবৈধ করে ফেলছে, একেবারে অবৈধ করে ফেলছে, এবং কোনো কারণ ছাড়া, তাই না? এবং এরপরে তাকে বলছে এবার আমাদের দেশ থেকে ভাগো, এবং প্রকারান্তরে নিশ্চিতভাবেই বলছিল যদি না ভাগো পাছায় লাথি দিয়ে ভাগিয়ে দেওয়া হবে। এখন এই কথা তো আর এখানে সে বলবে না, তাই না? তো তারপর কি করছে আমরা একটু শুনি। যে আমি 58,000 টাকা পাইব, আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে। বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে। বাবারে, তুমি এই সমস্ত ফালতু কথা বলো না। এখানে ষড়যন্ত্র কিছুই না। ঘটনা হচ্ছে যে যেহেতু তুমি বাংলাদেশের মুমিন মুসলমান, তাই না? তোমাদেরকে তো ওরা মানুষ মনে করে না। তোমরা যদিও মনে করো যে সৌদি আরব তোমাদের একেবারে আদর্শ দেশ, নবীর দেশ, এবং ওই দেশে না যাইতে পারলে তোমাদের জীবন বৃথা, এবং একই সঙ্গে তোমরা মনে করো যে সৌদি আরবের মুমিন মুসলমান একেবারে খাঁটি মুমিন মুসলমান, তাই না? অবশ্যই খাঁটি মুমিন মুসলমান, কিন্তু আসলে ইসলাম তো কি, ইসলাম হলো একটা আরব সাম্রাজ্যবাদ, তাই না? যেখানে মানে বিষয়টা হলে আরবরা হবে মুসলমানদের প্রভু, আর আরবের বাইরের সমস্ত মুসলমান হবে তাদের দাসী। এটাই বিধান কিন্তু। এবং এই কারণেই কিন্তু বস্তুত এই সৌদি আরবের বাইরে থেকে যাওয়া, বিশেষ করে দরিদ্র যে সমস্ত মুসলিম দেশ আছে না, সেখান থেকে যাওয়া মুসলমানদের সাথে সৌদি আরবের লোকজন কিন্তু সেরকমই আচরণ করে যে ওরা প্রভু আর এরা হলো দাসী। তো অতএব এখানে ষড়যন্ত্র কিছু না। ওখানে তুমি থাকতে আরবের দাস হয়ে, বুঝছো? কিন্তু তুমি তো সেটা বুঝতে পারো না, অবশ্যই এখনই তুমি সেটা বলবাও। অতএব এখানে তোমার তো এখানে অন্য কোনো রকম কোনো সুযোগ নেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এখন তুমি হয়তো বয়স হয়ে গেছে, অথবা যে কোনো কারণে হোক তোমার উপরে তারা মনক্ষুণ্ণ হয়েছে, এখন তোমাকে ফাঁসা লাথি দিয়ে ওই দেশ থেকে বের করে দিতে হবে, ক্লিয়ার। এবং এই জন্য ডেকে নিয়ে তোমার সমস্ত ইনফরমেশন ইরেজ করে দিয়ে তারপরে ঘাড় ধাক্কা দিয়ে এখন বের করার ধান্দা করছে। এইটাকে তুমি ষড়যন্ত্র বললে তো হবে না। তার মানে তুমি এখনও আরবরা যে আসলে তোমাদের সাথে কোনো ভালো ব্যবহার করে না, তোমাদের মানবাধিকারের কোনো মূল্যই দেয় না, এবং তোমাদেরকে ফকির মিসকিন হিসাবে গণ্য করে, সেটা স্বীকার না করে, সেটাকে গোপন করে তুমি বলছো যে সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, তাই না? অর্থাৎ দোষ সৌদি আরবের নাম, দোষ কিন্তু সৌদি আরবের মুমিন মুসলমানদের না। দেখছেন, একেবারে খাঁটি মুসলমানের মতো আচরণ, তাই না? অর্থাৎ একজন মুমিন মুসলমান হয়ে তো অন্য মুমিন মুসলমানের দোষ গোপন করে যেতে হবে, তাই না? দেখেন, তার সাথে ভয়ঙ্কর রকমভাবে দুর্ব্যবহার করা হচ্ছে।
অমানবিক ব্যবহার করা হচ্ছে, তার সমস্ত রকম অধিকারকে নস্যাৎ করে দিয়ে তাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এই সৌদি আরবের মুসলমানরা। অথচ তারপরও সে কিন্তু সৌদি আরবের প্রতি তার যে দাসত্বের মনোভাব ওইটা কিন্তু শেষ হচ্ছে না। সে কিন্তু মনে করছে ইসলাম হলো একটা ধর্ম, এবং সেখানে যেহেতু বলা আছে অন্য মুসলমানের দোষ ত্রুটি কী করতে হবে, গোপন করে যেতে হবে, সে কিন্তু সেটাই করছে এবং দোষ দিতে চাচ্ছে অন্যদেরকে। যেহেতু ষড়যন্ত্র চলছে বলছে, তাই না? তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্র কারা করছে? সৌদি সরকার করছে বলে তো আর সে বলবে না, তাহলে তৃতীয় কোনো পক্ষ হয়তো ষড়যন্ত্র করছে। যাই হোক, সে কারা ষড়যন্ত্র করছে সেটা এখানে যদিও বলে নাই, তারপরে তার বক্তব্যটি একটু শুনি। এটা তো আসলে আমরা পাও না, আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। দেখছেন, এখনো বোঝে না এরা। বুদ্ধি তো ভোতা। ইসলামী ধ্যান ধারণা মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে আছে যে বাস্তব বর্জিত অবস্থায় আছে। যুক্তিবোধ এদের কাজ করে না, বাস্তবতা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। আরে বেড়া, তোর অধিকার কিসের? দাসীর আবার অধিকার থাকে নাকি? কোনো মনিবের আন্ডারে যদি দাসী থাকে, অতীতে যে দাস প্রথা ছিল, তো সেখানে এই সমস্ত দাসীদের কোনো অধিকারের ব্যাপার আছে নাকি? মনিব যা করতো, যা বলতো এবং যা নির্দেশ দিত, আদেশ দিত, সেটাই শুনতে হতো। এখানে দাসীর কোনো স্বাধীন চিন্তা চেতনাও নাই, কোনো অধিকারও নাই, কোনো বক্তব্য নেই, তাই না? তার দায়িত্ব শুধুমাত্র মনিব যা বলবে সেটাই মেনে চলা। এবং একই সঙ্গে মনিবের যদি আবার এমন হয় মতিগতি একটু অন্যরকম হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, পাশা লাথি দিয়ে খুলে যা বাঘ, তোর আর এখানে থাকার দরকার নেই। হ্যাঁ, সেটাও একটা সিস্টেম, সেটাও মনিবের স্বাধীনতা, তাই না? এখানে তুই এই যে অধিকারের কথা বললি, মানে বিষয়টা কি? অধিকার নিয়ে কথা বলতে গেলেই সমস্যা। মানে গেছিস ওখানে আকামা, মানে কারো অধীনে চাকরি করার জন্য সৌদি আরব, তাই না? তা তুই তো মনে করছিস যে ওই জায়গায় চাকরি করতে গেছিস, কিন্তু তোরে যে আকামা দিয়েছে, অর্থাৎ ওয়ার্ক পারমিট দিয়েছে, সে তো তোরে দাস হিসেবে নিয়েছে। এই কমন সেন্সটা তো তোর নাই। তো যেহেতু তুই দাস হিসেবে ওখানে গেছিস, তোর তো কোনো অধিকার নেই। চিন্তা করে দেখ তো, এই একই জিনিস যদি কোনো উন্নত দেশে, যেখানে নাকি মানবাধিকার প্রতিষ্ঠিত, ইউরোপ, আমেরিকা, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি এই সমস্ত দেশে যদি এই একই ঘটনা ঘটাতো তোর সাথে, তাহলে তুই কী করতি? চিল্লায় মাত করে দিতি, তাই না? তোর পিছনে কত লোক জড়ো হয়ে রাস্তায় মিছিল বের হয়ে যেত, তাই না? তারপরে তুই কোর্টে যেয়ে কেস করতি। চিন্তা করে দেখছিস যাদেরকে তোরা ইহুদি নাসারা হিসেবে গালিগালাজ করিস না, অভিশাপ দিস না, মানুষ হিসেবে সেখানেই বসবাস করতেই স্বাচ্ছন্দ্য। আর ঠিক এই কারণে মুমিন মুসলমানরা যখন মাইগ্রেন্টরা হওয়ার চিন্তা ভাবনা করে, তখন কিন্তু কেউ এই সৌদি আরবে যে থাকার চিন্তা করে না, কেউ ওই আফগানিস্তানে যে থাকার চিন্তা করে না, কোনো মুসলিম দেশে গিয়ে থাকার চিন্তা করে না। ওই এদের ভাষায় যারা নাকি অসভ্য, মানে এই মুমিন মুসলমানের ভাষায় ইহুদি নাসারা কাফেররা, এরা নিকৃষ্ট প্রাণী এবং এরা অসভ্য, তাই না? আবার সেই দেশে গিয়ে মানুষ হিসেবে টিকে থাকতে চায়, এবং 2 দিন পরে যে মূল্যবোধের দ্বারা, যে আরব সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার দ্বারা এ লাঞ্ছিত হচ্ছে, এ নিজেও সেই আরব সাম্রাজ্যবাদী বা আরব সভ্যতার বা আরব বিধিবিধান দ্বারা নিজের মস্তিষ্কটাকে তো নষ্ট করে ফেলছে, ও নিজেও কিন্তু সেটাই লালন করে, ধারণ করে। এবং উন্নত দেশে গিয়ে যখন সে মুক্ত স্বাধীন বাতায়ন পায়, বাক স্বাধীনতার সুযোগ পায়, মানবাধিকারের সমস্ত সুযোগ পায়, এইগুলোকে ব্যবহার করে সেখানে সে যে আরব সাম্রাজ্যবাদী দর্শনের দ্বারা এখানে নির্যাতিত হচ্ছে, ওই দর্শনটাই সেই উন্নত দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কিন্তু এ বোঝে না। কেন বোঝে না জানেন? কারণ যখন থেকে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো তার মাথায়, মস্তিষ্কের মধ্যে ঢুকছে, তখন তার যুক্তিবোধ, তখন তার বাস্তবতাবোধ সব তো লুপ্ত হয়ে গেছে। তার তো স্বাধীন চিন্তাভাবনা করা, অ্যানালাইজ করার তো আর কোনো ক্ষমতা তার নাই। তো এখন দেখেন যে সরাসরি এই তার প্রভু আরব দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পর সে খুব সহজে বলছে যে ওখানে কথা বলার কোনো অধিকার নাই। অধিকারের কথা বলতে গেলে এই ঝামেলা। কিন্তু এ বুঝছে না যে ও যে নীতি এবং আদর্শ অনুসরণ করে সেটা তো আরব সাম্রাজ্যবাদী দর্শন, তাই না? তো আরব সাম্রাজ্যবাদী দর্শনের মূল ভিত্তি কি? আরবরা হচ্ছে প্রভু। এটা কিন্তু হাদিসেই বলাই আছে যে যতদিন, নবী নিজেই বলছেন
দুনিয়াতে দুইজন যদি মুসলমান থাকে, তার মধ্যে একজন যদি কুরাইশ অর্থাৎ আরব থাকে, তাহলে ওই কুরাইশই হবে তার প্রভু, আর বাকিজন হবে কি তার মানে প্রজা বা দাস বা দাসী। বিষয়টা একেবারে হাদিসে বলাই আছে, এটা এমন না যে আমি মুখে মুখে বলছি। এবং সৌদি আরবের লোকজন ঠিক ওই ফর্মুলাই ইউজ করে এবং করে বলেই তারা এই বাংলাদেশের মতো দেশের মুমিন মুসলমানদেরকে মানুষ মনে করে না এবং এদেরকে মনে করে দাস দাসী, এবং তারা মনে করে যে এরা ওদের দেশে যায় তাদের সেবা করার জন্যে, এবং এই যে নারীগুলো যায় না তাদেরকে দাসী হিসাবে তারা কি করে গণ্য করে তাদের ওপরে কি যৌন নির্যাতন করে। কেন যৌন নির্যাতন করে? দাসীর সাথে যৌন সঙ্গম করা তো হালাল, তাই না? এবং এটা ওরা কিন্তু বলেও। এবং নারীর যে সমস্ত নারীরা কাজ করতে যায় তাদের সাথে যখন যৌন সঙ্গম করে না, ওই নারী কোনোভাবেই কিন্তু থানা পুলিশের কাছে গিয়ে বলতে পারে না যে আমাকে রেপ করছে। কেন পারে না? কারণ ওদের ধর্মীয় বিধান অনুযায়ী এবং ওদের রাষ্ট্রীয়, কারণ ওদের দেশে শরিয়া বিধান না, যেটা নাকি ধর্মীয় বিধানই ওই দেশে চালু, তো সেই বিধান অনুযায়ী এইরকম দাসীর সাথে যৌনসঙ্গম তো হালাল রে ভাই। তো তাই যদি হয় তাহলে ওই নারীটা কিভাবে থানায় গিয়ে কেস করবে? কেস তো করতেই পারে না, ওটা তো ধর্ষণ না, এটা তো বুঝতে হবে। কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা কিন্তু এটাকেই মনে করে ধর্ষণ এবং এই নারীকে নির্যাতন করছে। বলে না বাংলাদেশে অনেক সময় বলে, দেখেন। কিন্তু এরা এখনও পর্যন্ত এই যে ইসলামটা তো আসলে জানে না, সমস্যাটা তো হচ্ছে সেখানে। যদি এরা ভালো করে জানতো, বুঝতো যে ইসলাম আসলে কোনো ধর্ম নয়, এটা হলো আরব একটা কালচার, আরব মানে আরব অঞ্চলের কালচার, এবং সেটাই বস্তুত ইসলামের নামে চালু করে দেওয়া হয়েছে। এটা যদি এরা বুঝতো তাহলে হয়তো কিছুটা উপলব্ধি করতে পারতো, কিন্তু এরা তো সেটা বোঝে না এবং এদেরকে বোঝানোও যায় না, বোঝাতে গেলে খেপে যায়, সাফাতি নিয়ে কুফাতে আসে। তারপরে দেখেন কি বলে। এখানে সৌদি আরবে একটা জিনিস নিয়ম হলো, কফিলের বাইরে কোথাও কাজ করা সম্ভব হবে না। সৌদি আরবে কফিলের কাজের বাইরে কোনো কাজ করতে দেয় না। এই যে বলছে সৌদি আরবে কফিলের বাইরে কোনো কাজ করা যায় না, তার মানে কি? ও তো এত বোঝেই না কফিলের কি। কফিল মানে কি? মালিক, আরব মালিক, তাই না? তো এ যে তার দাস হয়ে গেছে বা দাস হিসেবে যে বাংলাদেশ থেকে গেছে, এই কমন সেন্সটা তার নাই। সে চিন্তা করছে সে একজন স্বাধীন মানুষ হিসাবে ওখানে গেছে, কাজ করবে, এবং কফিলের কাজ শেষ হয়ে গেলে সে তখন অন্য কাজ করে বেড়াবে। এ কিন্তু বোঝে নাই যে সে একজন আরবের অধীনে দাস হিসেবে চুক্তিবদ্ধ হয়ে ওখানে গেছে। তো তাই যদি হয় তাহলে সেই কফিলের বাইরে অর্থাৎ আরব মালিকের বাইরে গিয়ে কাজ করবে কিভাবে? অথচ এই একই লোকজন এই বাংলাদেশ থেকে এই যে রুমানিয়া এই যে ভিসা টিসা নিয়ে যায় না, যাওয়ার পরে কি করে? ওই রুমানিয়ায় যেহেতু একটু বেতন টেতন কম, ওখান থেকে সব পালিয়ে কোথায় চলে যায়? ইটালি এবং অন্যান্য দেশে চলে যায়। চলে গিয়ে সেখানে গিয়ে মানবিক আশ্রয় তারা খোঁজে, এবং যদি সেখানে এবার মানবিক আশ্রয় না দেয় তাহলে এরাই এবার সেখানে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়, মানুষ হিসাবে তাদের অধিকার প্রতিষ্ঠার কথা জানায়। অথচ এই যে সৌদি আরবে দেখেন সে কিন্তু তার মালিকের এগেনস্টে যাইতেও পারে নাই। যখন সে মালিকের এগেনস্টে ওখানে মামলা করছে, বেতন টেতন ঠিক মতো দেয় না বলে, সাথে সাথে ওই মালিক কী করছে? বাসায় লাথি দিয়ে ওরে ওই সৌদি আরব থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। দেখছেন, আধুনিক যুগে একেবারে ডাইরেক্টলি তো আর দাস দাসীর মতো তো আর সেন দিয়ে বেঁধে রাখতে পারে না, তাহলে তো একটু সমস্যা হয়, অর্থাৎ ছেড়ে দেওয়া দাস আর কি। তো এর যে ওই পুলিশ ডেকে নিয়ে গেছিলো না, নিয়ে ওর সমস্ত কিছু ইরেজ করে দিয়েছে এই যে সার্ভার থেকে। কারণ কি? কারণ হচ্ছে এর যে মালিক, যাকে আরবিতে কফিল বলা হয়, তো ওই কফিল কি করছে, যেহেতু একে প্রায় 2 বছর ধরে বেতন টেতন দেয় না, 78,000 রিয়াল মনে হয় যে পাওনা হয়ে গেছে। তো এখন কি করছে কফিল? চিন্তা করছে যে তো টাকা দিতে হবে, তো এই জন্য থানায় গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করছে যে এই লোক খুব খারাপ লোক, বা আসলে অত কিছু বলা লাগে না। ওখানে ওই যে সৌদি আরবের লোকজন গিয়ে জাস্ট থানায় যদি বলে যে এরে আমি আনছিলাম, এরে আনে বের করে দিতে হবে, আমার এখন প্রয়োজন নেই, তখন আর কোনো কিছুই বলার দরকার পড়ে না। ওই থানার পুলিশ এসে ডেকে নিয়ে তারপরে তার যাবতীয় ইনফরমেশান ইরেজ করে দিয়ে আকামা অর্থাৎ ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়ে পাশা লাথি দিয়ে ওখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে আর কি। এবং এখানে ওই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, কোনো আইন আদালতের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এদের কোনো রাইট নেই, অধিকার নেই। অথচ এই একই লোক, একই ব্যক্তি, এরা যাদেরকে এরা ঘৃণা করে, মনে মনে অভিশাপ দেয়, ইহুদি নাসারা কাফের বলে, তাই না? সেই সমস্ত দেশে গিয়ে সমস্ত রকম অধিকার ফলায়, এবং এত কিছুর পরেও কিন্তু এদের চেতনা হয় না,
এত কিছুর পরেও এদের কিন্তু চেতনা হয় না যে এরা যে ধর্মীয় দর্শন লালন করে এটা যে আসলে আরব সাম্রাজ্যবাদী দর্শন বা আরব কালচার ছাড়া আর কিছুই না, এই কমন সেন্সটা এদের মধ্যে তারপরেও আসে না। এবং এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।